নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি অন্য টিভির পর্দায়। আপনারা দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। আজকে অন্য টিভির পর্দায় আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী জননেতা সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের নামটাই যথেষ্ট, তার আর কোনো আলাদা করে পরিচয়ের দরকার হয় না। সুশান্ত ঘোষকে আমি পর্দায় আসতে অনুরোধ করব। সুশান্ত বাবু আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। সুশান্ত ঘোষ, এই মানুষটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের সাথে বহুদিন ধরে জড়িত। একের পর এক ভোটে তিনি জিতেছেন। সেই 1987 সাল, তারপর 91, 96, 2001, 2006, এমনকি 2011তেও। সেই মানুষটাকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কড়া কথা সোজাসুজি। জেনে নেব অনেক কিছু, যে প্রশ্নগুলো আপনাদের মনে উঁকি ঝুঁকি মারছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোথা থেকে আছেন, কেমন লাগছে আমাদের এই ধরনের অনুষ্ঠান। একের পর এক অনুষ্ঠানে আমরা বিশেষ বিশেষ মানুষদের নিয়ে উপস্থিত হচ্ছি অন্য টিভির পর্দায়। কেমন লাগছে আপনাদের জানিয়ে দিন। প্রশ্ন থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। কিছুক্ষণের মধ্যেই আমাদের পর্দায় আমরা উপস্থিত করব এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। সাথে থাকুন, চোখ রাখুন অন্য টিভির পর্দায়, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট জননেতা, এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। চলে যাব তার কাছে। সুশান্ত বাবু নমস্কার, অন্য টিভির পর্দায় আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে এখানে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, মোবাইলটা ডিস্টার্ব করছে। না না না, ঠিক আছে, আমরা আপনার সমস্ত কথা শুনতে পাচ্ছি, আপনাকে দেখতেও পাচ্ছি সুশান্ত বাবু। কিন্তু আপনার মোবাইলটা সেটিং এ একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, বন্ধুরা সাথে থাকুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওনাকে অন্য টিভির পর্দায় আনতে পারবো। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রশ্ন থাকলে, কমেন্ট থাকলে, কোনো রকম মতামত থাকলে জানান কমেন্ট বক্সে। হ্যাঁ, সুশান্ত বাবুর কথা আমরা শুনতে পাচ্ছিলাম, ওনাকে দেখতেও পাচ্ছিলাম।
আসছি। একটু যান্ত্রিক গোলযোগ, বন্ধুরা সাথে থাকবেন। কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। আমি ওনাকে পর্দায় আনছি। নমস্কার সুশান্ত বাবু, এবার সব শোনা যাচ্ছে তো? নমস্কার। হ্যাঁ, প্রথমেই আপনি নমস্কার। আছেন কেমন? অন্য টিভির সংগঠক দর্শক বন্ধুদের নমস্কার আমার তরফ থেকে। প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন, শারীরিকভাবে সুস্থ তো? শারীরিকভাবে সুস্থ, কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে গোটা দেশের, বিশ্বের এবং আমাদের রাজ্যের, তাতে ওই এক কথায় চলে যাচ্ছে বলাটাই বোধহয় যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু বলাটা বোধহয় সঠিক হবে না। ভালো আছি বললেও সঠিক না, খারাপ আছি বললেও সঠিক না। ওই জন্য ওই সহজ চলতি কথায় চলে যাচ্ছে আর কি। বলুন। আচ্ছা, কমরেড সুশান্ত ঘোষ এই নামেই মানুষ আপনাকে সম্বোধন করতে ভালোবাসেন। সুশান্ত বাবু জননেতা, এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কিভাবে এলেন রাজনীতিতে? প্রথমে আমি বলি যে নেতা টেতা শব্দটা আমার জন্য নয়। আমি কখনো নেতা ছিলাম না, এটা আমি বারে বারে বলি। এখনো আমি নেতা নই, আর নেতা হওয়ার কোনো বাসনাও আমার নেতা হওয়ার নেই। তো এবার যা আপনার জিজ্ঞাসা যে আমি কিভাবে রাজনীতিতে এলাম, সে অনেক কথা। আমার মনে হয় এত অল্প পরিসরে এত কথা বোধহয় এখানে উপস্থাপনায় নিয়ে আসা বোধহয় আহ সঠিক বোধহয় সুযোগ হবে না। তো রাজনীতিতে এসেছি তো অনেক বছর আগে, যখন আমি সবে কলেজের পড়া শেষ করে পরীক্ষা দিয়ে দেশে আসি। তখন দেশে জমির আন্দোলন, আমাদের গ্রামে জোরদারদের বিরুদ্ধে জমির আন্দোলন। সেই আন্দোলনে দেখেছি এলাকার সব মানুষকে, গরিব মানুষ, খেতমজুর, গরিব কৃষক এককাঠা হয়ে সেই জমির আন্দোলনে সামিল হয়েছে। আর সেই আন্দোলনকে দমন করার জন্য কংগ্রেস সরকারের পুলিশ সেই সাধারণ মানুষের উপরে নির্বিচারে মিথ্যা মামলা দেয়া, তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয়া, এসব করছে। সেই সময় ছাত্রাবস্থাতেই আমার মনের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়। আমার পরিবারে, যে পরিবারে আমি জন্মেছিলাম, সেই পরিবারে আমার যৌথ পরিবার, বাবা জ্যাঠামশাই। বাবা ছিলেন সদ্দর পরিহিত কংগ্রেস, আর জ্যাঠামশাই ছিলেন তিনি বামপন্থী মনোভাবাপন্ন। আমি দেখেছি এই দুটো মতের জন্য আমাদের পরিবারের মধ্যে প্রকাশ্যে বাকবিতণ্ডা হতো, বাবা জ্যাঠামশাইয়ের মধ্যে দেখেছি। কিন্তু আমার যেন মনে হয়েছিল, বুদ্ধি আমার যতটুকু সেই বয়সে যুক্তি দিয়ে, যে বামপন্থী রাজনীতিটাই ঠিক। এবং গরিব মানুষ, আজকে যে গরিব, তার জন্য আমাদের দেশের যে ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বুর্জোয়া জমিদারদের যে ব্যবস্থা, সেই জন্যই অনেকটা দায়ী। তাই এই জমি কেড়ে নিয়ে গরিব মানুষের মধ্যে দিলে গরিব মানুষের উপকার হবে। তাই কখন তোমরা জানতে সেই বাম মানসিকতার সঙ্গে নিজেকে আরো বেশি করে যুক্ত হয়ে যায়। তারপরে যে ধারাবাহিকতা ছিল নয়, তারপরেই যখন ৭৭ সালে সরকার পরিবর্তন হয় বাংলায়, তারপরে ৭৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের সেই এলাকার আমাদের যারা পার্টির নেতা, সিপিআইএম পার্টির নেতা, তারা আমাকে পঞ্চায়েতে প্রার্থী করে দেন। আমি সবে প্রথমবার নিজেকে ভোট দিয়েছি, তারপরে আমি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে যাই এবং সেই নির্বাচনে আমি জয়লাভ করি গ্রাম পঞ্চায়েতে। এই হলো আমার রাজনীতির সূত্রপাত। তারপরে তো দীর্ঘ পথ পরিক্রমা করে, সেটা ছিল ৭৮ সালের পঞ্চায়েত, আর এখন ২০২০। সেই ৭৮ সাল থেকে ২০২০ মানে ৪২ বছরের একটানা রাজনৈতিক জীবনে আজকে এসে এই জায়গায় দাঁড়িয়েছি। তাই আর বাকি কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সে সময় বোধহয় আমি প্রথমেই বলেছি, আজকের এই আলোচনার অল্প পরিসরে উপস্থাপনা করা ঠিক হবে না। আশা করি আপনি যা জানতে চেয়েছিলেন প্রাথমিকভাবে সেটুকু বলতে পেরেছি। এই যে মানুষের সাথে থাকতে থাকতে, জমির আন্দোলনে মানুষের সাথে দাঁড়াতে দাঁড়াতে রাজনীতির মধ্যে প্রবেশ, হঠাৎ এই দলটাকে কেন বেছে নিলেন? আরো তো অনেক দল ছিল সে সময়। আমাদের এলাকায় বামপন্থী বলতে সিপিআইএম দলটাই ছিল, সেখানে অন্য কোনো দলের অস্তিত্ব ছিল না। কংগ্রেস এবং সিপিআইএম এই দুটো দলের অস্তিত্ব ছিল। আর আমাদের যেখানে যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি, সেই গ্রাম পঞ্চায়েত ছিল বরাবর আমাদের পার্টির প্রভাবাধীন। মানে বোধহয় কংগ্রেসের জমানাতে আমাদের যে বাড়ি, আমার যে এলাকায়, সেটা হচ্ছে গড়বেতা থানার
4 নম্বর উড়াশাই গ্রাম পঞ্চায়েত। সেই উড়াশাই গ্রাম পঞ্চায়েত ছিল বরাবর সিপিআইএম এর দখলে। মানে 24 বছর ধরে যখন পঞ্চায়েত ব্যবস্থা প্রধান ছিল আমাদের পার্টির একজন বর্ষিয়ান নেতা নন্দদুলাল ঘোষ বলে, তিনি এখনো জীবিত আছেন এবং তিনি 24 বছর ধরে একটানা তিনি প্রধান ছিলেন। এবং তারপরে যখন প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় 78 সালে, সেই নির্বাচনে তিনি জয়লাভ করে তিনি পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পালন করেন। মানে যতদিন তার ক্ষমতা ছিল, কর্মক্ষমতা ছিল, শারীরিক ক্ষমতা ছিল, তিনি প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। তারপরে তিনি ছেড়ে দেন নিজের থেকে, যে আর সম্ভব হচ্ছে না। কিন্তু কিরকম নিষ্ঠুর পরিহাস যে এখনো তিনি জীবিত আছেন এবং এখনো 2011 সালের যারা বলেছিলেন যে বদলানোর বদলের রাজনীতি চাই, তারা সেই মানুষ, এখন যার বয়স 86 বছর, সেই মানুষকে মিথ্যা মামলায়, আমার যে মামলা সেই মামলার সঙ্গে যুক্ত করে দেন। দীর্ঘদিন তাকে এই বয়সে আত্মগোপনে থাকতে হয়েছিল, তারপরে কোর্ট থেকে জামিন পেয়েছেন। এখন আর আদালতে আসার মতন অবস্থা, তার শারীরিক সক্ষমতা নেই, তিনি বাড়িতে আছেন। প্রতিনিয়ত যোগাযোগ আমার সাথে আছে ফোনে। এই মানুষগুলোকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলাম বলতে পারেন। আর পরিবারের মধ্যে আমার জ্যাঠামশাইয়ের একেবারে সাংঘাতিক ধরনের তার প্রশ্রয় ছিল আমার এই রাজনীতির পিছনে আসার ক্ষেত্রে। আর আমি রাজনীতিতে আসার পরে বাবা পুরোপুরি ভাবে কংগ্রেস ত্যাগ করে দেন। কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক তো রাখেননি, বরং আমি যখন 85 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হই, তখন থেকে তিনি বামপন্থার পক্ষেই তার মানসিকতার বহিঃপ্রকাশ আমরা প্রত্যক্ষ করতে পারি। এইসব পারিপার্শ্বিক অবস্থা, এলাকার বামপন্থার প্রভাব, এই সব মিলিয়েই আমার জীবনে যে পরিবর্তন, সেই পরিবর্তনের সূত্র হচ্ছে এটাই। বামপন্থীরাই সত্যিকারের মানুষের বন্ধু, এ কথা আমরা চিরকাল শুনেছি, অনেক সময় চোখের সামনে উঠেও এসেছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। সুশান্ত ঘোষ, যিনি একের পর এক ভোটে জিতেছেন, আমি যদি সালতামামি উল্লেখ করতে যাই তাহলে বলতে হয় সেটা সেই 1987-র ভোট হোক, 91-এর ভোট হোক, 96-এর ভোট হোক, 2001, 2006 বা 2011, এই যে একের পর এক ভোটে আপনি জিতছেন, মানুষ আপনাকে চাইছেন, বামপন্থাকে চাইছে, মানুষ কমিউনিস্ট পার্টির শাসনে থাকতে চাইছে, কমিউনিস্ট পার্টির বন্ধু সরকারকে চাইছে। এই রকম পরিস্থিতিতে যখন নন্দীগ্রামের মতো ঘটনা ঘটে, যখন মানুষের কানে কানে, মানুষের চোখের সামনে, খবরের কাগজের পাতায়, টিভির পর্দায় একটা খবর উঠে আসে যে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ হচ্ছে, বামপন্থীরা, মানুষের বন্ধু বামপন্থীরা, যারা কিনা জমির আন্দোলনে মানুষকে সাহায্য করে, যারা কিনা মানুষের জমির অধিকার সুরক্ষিত করে, তারাই কিনা মানুষের জমি কেড়ে নিচ্ছে, এরকম একটা খবর সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময়তে আপনি ছিলেন সেই এলাকার পার্টির জেলা কমিটিতে, আমি যতটুকু জানি, যদি কোনো ভুল না বলি, আমি ভুল করলে দয়া করে আমায় শুধরে দেবেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনি এবং সমগ্র পার্টি নেতৃত্ব, পার্টির মানুষেরা, সেই দিনকার পার্টি, তারা কি সত্যিই মানুষের জমি কেড়ে নিতে গিয়েছিল? কি বলবেন সুশান্ত ঘোষ? তো প্রথমেই বলি, আপনার একটু ছোট্ট ভুল আছে, সেটা সংশোধন করে দিই, বাকি কথায় আসি। প্রথম ভুলটা হচ্ছে যে 2001-এর পরে নন্দীগ্রামে জমির আন্দোলন যখন শুরু হয়, তখন জেলা বিভাজিত হয়েছে। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়েছে, আর আমি ছিলাম পশ্চিম মেদিনীপুর জেলা। যদিও আপনি যা বলছেন, যেহেতু একই জেলা এক সময় ছিলাম, সেই জন্য গোটা জেলাটাই পরিচিতির মধ্যে ছিল। কিন্তু নির্দিষ্ট করে বলা যায়, যখন জমির আন্দোলন শুরু হয় তখন আমি অন্য জেলার মানুষ, তাই প্রত্যক্ষভাবে সেখানের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। কিন্তু প্রথমত দ্বিতীয় ভুল হলো আপনার, যে জমি তো দখল হয়নি নন্দীগ্রামে। শিল্প করতে হবে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই স্লোগানকে সামনে রেখে শিল্পায়নের নতুন নতুন পরিকল্পনা রাজ্যে তৈরি হচ্ছে। তার জন্য কোথায় কি শিল্প হতে পারে চিন্তা ভাবনা, আলোচনা, কোথায় জমি পাওয়া যাবে আলোচনা। কিন্তু সেখানে জমি অধিগ্রহণ হয়নি। এবং যখন এই জমি অধিগ্রহণকে সামনে রেখে, যখন সমস্ত সিপিআইএম বিরোধী সমস্ত রাজনৈতিক দল এক ছাতার তলায়, তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস, বিজেপি থেকে একেবারে যারা ধর্মীয় সংগঠন থেকে শুরু করে একেবারে মাওবাদীদের মতন যারা আতঙ্কবাদী শক্তি, তারা সব এক ছাতার তলায় হয়ে গেল। এবং সেখানে দৈনন্দিন এমন ঘটনা ঘটতে আরম্ভ করলো, আপনাদের খেয়াল থাকতে পারে, তখন রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যম, কি খবরের কাগজ, কি টেলিভিশন,
এবং এই রাজ্যের যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে মনে করেন এবং আমরাও যাদেরকে বুদ্ধিজীবী বলে মনে করতাম, তারা সব এক ছাতার তলায়। এবং উদ্দেশ্য ছিল, বড় উদ্দেশ্য, যে সিপিআইএম কে যেভাবে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে। সিপিআইএম কে যদি সরানো না যায়, তাহলে ভারতবর্ষে সিপিআইএম যেভাবে তার অগ্রগতি ঘটাচ্ছে, তাহলে ভবিষ্যতে বুর্জোয়া রাজনীতির অনেকটা পশ্চাদপসরণ করতে তারা বাধ্য হবে। তাই তাদের সামগ্রিক পরিকল্পনা, এবং এই পরিকল্পনা শুধু আমাদের ভারতবর্ষের বুর্জোয়া বা একচেটিয়া পুঁজিপতিরা না, আন্তর্জাতিক ক্ষেত্রে যারা কমিউনিস্ট বিরোধী শক্তি, তারাও এর সঙ্গে যুক্ত হয়ে গেলেন যে ভারতবর্ষের বামপন্থাকে দুর্বল করতে গেলে পশ্চিমবাংলা হচ্ছে বামপন্থার সবচেয়ে শক্ত ঘাঁটি, সেই বামপন্থায় আঘাত আনতে হবে। আর সেই আঘাত আনতে হলে তাহলে প্রথমেই বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করতে হবে। সেই জন্য একেবারে সামগ্রিক একটা পরিকল্পনা এবং তার প্রচেষ্টা, এবং তার পিছনে কোটি কোটি টাকা, এবং সেই টাকা কিভাবে এসেছিল পরবর্তীকালে রাজ্যের মানুষ, দেশের মানুষ জেনেছে। চিট ফান্ডের নামে টাকা থেকে আরম্ভ করে নানা ধরনের সেই সব টাকা দিয়ে সংবাদ মাধ্যম তৈরি হয়েছে রাতারাতি, টেলিভিশনের চ্যানেল তৈরি হয়েছে রাতারাতি, সব একযোগে লেগে পড়েছিলেন। কিন্তু আমরা যে কথাটা মানুষকে বলেছিলাম, যে রাজ্যের নন্দীগ্রামের মানুষ যদি না চায়, তাহলে শিল্প হবে না সেখানে, এবং বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী পরিষ্কার বিবৃতি দিয়েছিলেন যে নন্দীগ্রামের মানুষ না চাইলে আমরা নন্দীগ্রামে শিল্প আমরা করব না, জমি অধিগ্রহণ করবো না। এটা বলার পরেও, বিধানসভায় দাঁড়িয়ে বলার পরেও, সে কথা প্রচার হওয়ার পরেও জমির আন্দোলন বন্ধ হলো না। উদ্দেশ্য তো জমির আন্দোলন না, উদ্দেশ্য ছিল যেভাবে হোক সিপিআইএম কে হেয় করতে হবে, সিপিআইএম কে দুর্বল করতে হবে, সিপিআইএম কে, বামফ্রন্টকে পশ্চিমবাংলার ক্ষমতা থেকে সরাতে হবে। সেই চেষ্টাটাই ছিল তখন সবচেয়ে মুখ্য চেষ্টা, এবং সেইটার জন্যই অনেক রক্ত ঝরেছে, অনেক ঘটনা ঘটেছে, বাংলার মানুষ প্রত্যক্ষ থেকেছে। সেসব কথা আমি সেই আলোচনার মধ্যে দীর্ঘ যাব না। কিন্তু আজও বলুন তো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল, যারা মিথ্যাচার করেছিলেন, যে বুদ্ধিজীবীরা মিথ্যাচার করেছিলেন, যে সংবাদ মাধ্যম মিথ্যাচার করেছিলেন, তারা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন, ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, নাকি শত শত মহিলাদের ইজ্জত হানি করে তাদের হত্যা করে তালপাটির খালে ভাসিয়ে দেওয়া হয়েছে, শত শত শিশুর দুটো পা ধরে তাদের চিড়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, তারপরে সিবিআই তদন্ত হয়েছে, কোথাও একজন মহিলার এরকম তাকে লাঞ্ছিত করে, নির্যাতিত করে, অত্যাচার করে, খুন করে ভাসিয়ে দেওয়া হয়েছে, এ তথ্য উঠে আসেনি। কোথাও কোনো শিশু হত্যা হয়েছে, সে তথ্য উঠে আসেনি। কিন্তু যারা অবলীলায় সেদিন বলেছিলেন, কলকাতা থেকে গাড়ি গাড়ি ভর্তি করে যারা গিয়ে সেখানে অপপ্রচার কুৎসা করেছিলেন, তারা মানুষের কাছে তাদের ভুল স্বীকার করেনি, দুঃখ প্রকাশ করেনি। আর সেই সংবাদ মাধ্যম, এখন তো সংবাদ মাধ্যমের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, আর সংবাদ মাধ্যম কিসের দ্বারা পরিচালিত আমি সে আলোচনায় যাব না। তো সেই আমরা দেখেছি সেই সব ঘটনা, মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছিল, তার মূল্য দিতে হয়েছে। শিল্প হয়নি সেখানে, কিন্তু রক্তাক্ত হয়েছে নন্দীগ্রামের মাটি। এবং সেই রক্তাক্ত হওয়ার পিছনে যাদেরকে ব্যবহার করা হয়েছিল বাংলায়, ভয়ঙ্কর আতঙ্কবাদী মাওবাদী শক্তি, যারা যারা হচ্ছে ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতিদের ভাড়াটিয়া বাহিনী হিসাবে কাজ করে, যার মূল নেতা ছিলেন কিষেনজি, যিনি পশ্চিমবাংলার পরিবর্তনে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, রাজ্যের আজকের যিনি মাননীয়, তাকে মুখ্যমন্ত্রী চেয়ারে দেখতে চেয়েছিলেন। মনে আছে আপনাদের সেসব কথা? নিশ্চয়ই ভাই আপনার মনে থাকার কথা। মুখে গামছা ঢাকা দিয়ে জনগণের দিকে পিছন করে AK-47 রাইফেল ঘাড়ে নিয়ে তিনি স্টেটমেন্ট দিতেন, পশ্চিমবাংলার পরিবর্তন চাইতেন, পশ্চিমবাংলার বাম জমানার অবসান চাইতেন। কারা? তথাকথিত মাওবাদী নামে আতঙ্কবাদী শক্তি, তারা সবাই এক ছাতার তলায় হয়েছিলেন। 11 সালে সেই জন্য পরিবর্তন হয়েছিল। আমরা পারিনি, আমরা মানুষকে আমাদের সবটা, আমাদের বিরুদ্ধে যে প্রচার মাধ্যমের যে শক্তিশালী প্রচেষ্টা, তাকে রুখে দিয়ে মানুষকে আমরা সবটা বোঝাতে পারিনি। তাই মানুষ তখন আমাদের ভুল বুঝে তারা যে শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, আমরা 34 বছর ধরে মানুষের পাশে ছিলাম, মানুষের ভোটে ছিলাম, মানুষের উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের সমর্থন আদায় করেছিলাম। আর এই 10 বছরেই সেই বাংলার মানুষের নাভিশ্বাস করতে শুরু করে। কোথায় গেছে বাংলা? 11 সালের বাংলা গিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কান পাতলেই আপনি শুনতে পাবেন, গ্রামে যান, শহরে যান, যেখানে যান, সেখানে শুনতে পাবেন যে 10 বছর শুরু হয়েছে, 9 সুশান্ত বছর বাবু, পার হয়ে 10 বছর শুরু হয়েছে, সুশান্ত বাবু, এই বাংলার চেহারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছি। আমি আপনাকে একটা কথাই জানতে চাইবো, আপনি যে কথা বললেন যে
মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে না, নন্দীগ্রামে মানুষ না চাইলে নাকি শিল্প হবে না, জমি অধিগ্রহণ হবে না। এই ধরনের কথা যখন বিধানসভার মতো কক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আসছে, তারপরেও এটা তো কমিউনিস্ট পার্টি, আমরা জানি কমিউনিস্ট পার্টি মানে মানুষের সংগঠন, গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় তাদের সংগঠন, এলাকায় এলাকায় তাদের সংগঠন, লোকাল কমিটি থেকে শুরু করে জোনাল কমিটি, তারপর রাজ্য কমিটি, এবং আরো যে আপনাদের যে গঠনগত যে কাঠামো, সেই সমস্ত কাঠামো থাকা সত্ত্বেও মানুষের প্রতিনিধি হয়েও আপনারা মানুষকে বোঝাতে পারলেন না সেই সময়ে যে এটা ভুল কথা, নন্দীগ্রামে আদৌ কোনো জমি অধিগ্রহণ হয়নি। এবং সেই যে বোঝাবার ফাঁক বা অন্য যে কোনো কারণেই হোক, ভীষণ ভাবে কিন্তু সন্ত্রাস তৈরি হলো সেই সময়। যদি আমরা দেখি নন্দীগ্রাম, খেজুরি, এত অস্ত্র, এত সন্ত্রাস, কোথাও কি মনে হয়েছে যে কোনোভাবে আপনারাই পারতেন সেই সমস্তকে ঠেকাতে? আপনি যা বললেন হয়তো আপনার তরফ থেকে এটা বলা শোভনীয়, কিন্তু আমি এ সম্পর্কে একটু আত্মসমালোচনা সুরেই বলবো যে আমাদের ঠিক যে ভাষায় বোঝানো উচিত ছিল আমরা সে ভাষায় বোঝাতে যাইনি। আমরা অনেক বছর সরকারে থাকার কারণেই হোক, যে কোনো কারণে হোক, আমরা প্রশাসন নির্ভর হয়ে গেছিলাম অনেক জায়গায়। আর আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি তো পরবর্তী সালে আমরা পরবর্তীকালে স্বীকারও করেছি যে আমাদের রাজনীতির মধ্যে যোগ্যতার মাপকাঠির চেয়ে পছন্দ অপছন্দের মাপকাঠি কোথাও কোথাও প্রাধান্য পেয়েছিল, যার ফলে মানুষ থেকে আমাদের কিছুটা বিচ্ছিন্নতা এবং কাজকর্মের ক্ষেত্রেও যে মানুষকে সাথে নিয়ে চলার ক্ষেত্রেও কোথাও কোথাও তার কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল। তো সেই ত্রুটি বিচ্যুতির কারণে আমরা ঠিক সেইভাবে মানুষের কাছে উপস্থিত করতে পারিনি। আর আমরা যদিও চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ একেবারে প্রতিদিন সকালবেলা উঠে লক্ষ লক্ষ ছাপানো খবরের কাগজ আর কতগুলো টেলিভিশনের চ্যানেল সব একযোগে তারা যেভাবে প্রচার করে যাচ্ছে, সেই প্রচারের সামনে আমাদের প্রচার, আমাদের ঠিকই যে আমাদের পার্টি মানুষের পার্টি, মানুষকে নিয়ে আমরা চলি, কিন্তু সেখানে আমাদের কিছু ঘাটতি হয়েছিল। কথা আমরা পরবর্তীকালে 11 সালের পরে আমরা অকপট স্বীকার করেছি। আমাদের এ নিয়ে কোনো দ্বিধা নেই। কমিউনিস্টরা ভুল করলে সেই ভুল অকপটে স্বীকার করে। কমিউনিস্টরা কখনো ভুলকে বলে না যে আমরা ঠিক করেছি। অতীতে এরকম অনেক ঘটনা আছে, আমরা ভুল করলে ভুল সংশোধন করি, আমরা বলেছি আমাদের ভুল হয়েছিল। আপনার নামে কথা উঠেছিল কঙ্কাল কাণ্ডের, আপনার নামে কথা উঠেছিল বিভিন্ন রকম, মানে সেটা প্রচার অপপ্রচার নাকি সে বিষয়ে আমি না গিয়ে বলতে পারি। এই যে কথাগুলো উঠে এলো, এই কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন, কি বলতে চাইবেন আপনি এ বিষয়ে? কিন্তু এই কথাগুলো তো নতুন কিছু না। 2001 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার ক্ষমতার পালাবদল করতে চেয়েছিলেন যারা, তখন মাওবাদী ছিল না, তখন ছিল জনযুদ্ধ, পিপুলস ওয়ার গ্রুপ। তাদের সাথে বিজেপির সাথে বর্তমান তৃণমূল, তারা একেবারে পরিকল্পনা মাফিক তারা আসরে নেমেছিলেন। তখন স্মরণে থাকতে পারে, তখন গড়বেতা, কেশপুর এসব ঘটনার কথা। তখন কত রণহুঙ্কার, চমকাইতলা, সেখানে গিয়ে তিনি এমন অবস্থা করবেন গোটা রাজ্যের বামফ্রন্টকে তিনি একবার উৎখাত করে ছাড়বেন, কেশপুর হবে সিপিএম এর শেষপুর। সেসব তো ভুলে যাননি বাংলার মানুষ। কিন্তু সেই সময় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। কেন পূরণ হয়নি? না, যেখানকে তিনি সন্তুষ্ট করে রক্তাক্ত করে কেশপুর গড়বেতায় খুনের রাজনীতি আমদানি করে, জনযুদ্ধের হাত ধরে বোমা বন্দুকের রাজনীতি আমদানি করে তিনি যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন, সেই ক্ষমতা দখলের স্বপ্ন পশ্চিম মেদিনীপুর নয়, তখন অবিভক্ত মেদিনীপুর এবং বিশেষ করে কেশপুর গড়বেতার মানুষ, তারা সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আপনাদের মনে থাকতে পারে 2001 সালের বিধানসভা নির্বাচনের দিনও উনি মেদিনীপুরে, আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মেদিনীপুর লজে ছিলেন। তিনি সেখানে সাংবাদিকদের আপনাদের ভি দেখিয়ে ভিক্টরি বলে বলেছিলেন যে নির্বাচন হয়েছে, সরকার কংগ্রেসের নেতৃত্বেই গঠিত হবে, একবারে মন্ত্রিসভার শপথ নেওয়ার পর মহাকরণে আপনাদের সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন। মানে এরকম কথা বলেছিলেন, সে কথা আপনাদের অতীতে রেকর্ড খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা সুশান্ত হ্যালো। বাবু, হ্যাঁ হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে? আপনার কথা, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি বলছি আমি যে সেই হুম, সময় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল মেদিনীপুরের মাটি থেকে। এবং তখনই
উনি ঘোষণা করেছিলেন, তারপরেই এবার ওনার ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হয়নি এবং পশ্চিম মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুরের 37টা বিধানসভা আসনের মধ্যে অল্প 2-4টে বাদ দিয়ে সবই জিতেছিলাম আমরা বামপন্থীরা, সিপিআইএম। আর হুগলি এবং বাঁকুড়া এই 3টে জেলা মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ শতকরা 95% আসনে জয়লাভ করেছিলাম আমরা বামপন্থীরা, যার ফলে এবারে পশ্চিমবাংলায় 2001 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এবং তখন যেহেতু আমি পশ্চিম মেদিনীপুরের মানুষ এবং এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, এই ধরনের আতঙ্কের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, জনযুদ্ধের হাত ধরে বোমাবন্দুকের রাজনীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমাদের পার্টি যে লড়াই ডাক দিয়েছিল, সেই লড়াইয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই জন্য আমার প্রতি ব্যক্তিগতভাবে বিদ্বেষ তৈরি হয়েছিল এবং উনি 2001-এর পরে উনি প্রকাশ্যে দ্বিধাহীনভাবে ঘোষণা করেছিলেন যে যদি ক্ষমতার পালা বদল হয় কোনোদিন পশ্চিমবাংলায়, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে উনি আমাকে জেলে ভরবেনই। স্মরণ করুন সেই কথা। এবং সেই কথা রক্ষা করার জন্য 2011 সালের ক্ষমতার পালা বদল হওয়ার পরে 11 সালের সেই নির্বাচনে আমরা পরাজিত হই, কিন্তু আমাদের গড়বেতা কেশপুর বিধানসভায় মানুষ আমাদেরকেই সমর্থন জানান, আমরা জয়লাভ করি, বামপন্থীরা সিপিআইএম জয়লাভ করে মানুষের সমর্থনে। পরাজিত করার শত চেষ্টা করে ওরা পরাজিত করতে পারেনি। তারপরে ওনার কথা রক্ষা করার জন্য কেস সাজানো হলো। 2002 সালের ঘটনা, যে ঘটনার বিচার হয়ে গেছে, বেকসুর খালাস পেয়ে গেছে অভিযুক্তরা, সেই ঘটনার আবার পুনর্জীবিত করে মাটির নিচে থেকে কিছু কঙ্কাল নয়, কিছু হাড়গোড়, আর সেই হাড়গোড়ের সঙ্গে অক্ষত গেঞ্জি আর আন্ডারওয়্যার। পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে মাটির নিচে 10 বছর কাপড়ের তৈরি গেঞ্জি আর আন্ডারওয়্যার যদি পোতা থাকে, সেটা অক্ষত থাকে 10 বছর ধরে, তার কোনো ক্ষয় হয় না, এটা পৃথিবীর কোনো আহামককে বিশ্বাস করানো যাবে না। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন এতই তৎপর যে প্রশাসনের সেই যুক্তিগ্রাহ্য বক্তব্য আদালতে যখন সওয়াল হয়, তখন আমাদের পক্ষের যিনি ছিলেন আইনজীবী, বিখ্যাত আইনজীবী বলাই রায়, কলকাতা হাইকোর্টের, তিনি শ্রদ্ধাভাজন যে কজন আইনজীবী তাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি তার সওয়াল জবাবের সময় বলেছিলেন, হুজুর, পৃথিবীতে এইরকম কোনো জামা কাপড় তৈরির কোম্পানি আছে যাদের সুতির তৈরি জামা কাপড় 10 বছর মাটির নিচে থাকলে অক্ষত থাকবে? তার যদি নাম বলতে পারেন তাহলে আমার আর সওয়ালের দরকার নেই, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। না, সেই আইনজীবী সওয়ালের সামনে দাঁড়িয়ে বিচারক সেই আইনজীবীর বক্তব্যকে মান্যতা দিয়ে আমাকে জামিন দিয়েছিলেন, আগাম জামিন দিয়েছিলেন। কিন্তু সেই আগাম জামিনের পরে ভারতবর্ষের ইতিহাসে ভবিষ্যতে কোনোদিন গবেষণা হবে হাইকোর্টের আগাম জামিন, সে আগাম জামিনকে চাপ দিয়ে নিচের আদালতের উপরে নিয়ন্ত্রণ কায়েম করে হাইকোর্ট থেকে সরকারি যিনি আইনজীবী তার সহকারী আইনজীবী পিপি, অ্যাডিশনাল পিপি গিয়ে চাপ তৈরি করে সেই জামিন বাতিল করে আমাকে সিআইডি হেফাজতে দিয়ে দেওয়া হয়েছিল। সেসব কথা আমি আমার লেখা বইয়ের পাতায় নির্দিষ্টভাবে উল্লেখ করেছি, কোথাও একটা অসত্য শব্দ সেখানে আমি উল্লেখ করিনি। হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আমি একটু আগে বললাম, যারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, তারা 11 সালে ক্ষমতা আসার পরে গোটা বাংলাকে যেভাবে রক্তাক্ত করেছেন, জরিমানার নামে কোটি কোটি টাকা যেভাবে আদায় দিতে বাধ্য করেছেন, যেভাবে এলাকা ছাড়া করেছেন, হাজার হাজার মিথ্যা মামলায় আমাদের লোকেদের যেভাবে ফাঁসিয়েছেন, এসব মানুষ ভুলে যায়নি, সব মানুষের মনের স্মৃতিকটায় সংরক্ষিত হচ্ছে। মানুষ দেখেছে যে এই সরকারটা কত নীচ, কত জঘন্য, কত প্রতিহিংসা পরায়ণ। মানুষ শেষ কথা বলবে। নির্বাচনে রায় দিয়েছে মানুষ, আমরা সরকার থেকে চলে গেছি। যে ক্ষমতায় যে দল এসেছে তারা কি করেছে বিচার করছে, এখন দেখছেন না? 10 বছর এখনো পূরণ হয়নি, গোটা রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, দুর্নীতি। আগে অন্য রাজ্যের দিকে আঙুল বাড়িয়ে বলা, এখন দুর্নীতি যদি ভারতবর্ষের মধ্যে কোনো সেরা থাকে তার নাম পশ্চিম বাংলা। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে সাংবাদিকদের সামনে বললেন বামফ্রন্টের সময় নাকি 100 ভাগ দুর্নীতি হতো, এখন 7 ভাগ 8 ভাগ নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের হাজার হাজার প্রধান, আমাদের সভাপতি, আমাদের সভাধিপতিরা ছিলেন, তারা কাজ করেছেন দায়িত্ব নিয়ে। এখনো আমাদের 20 বছরের প্রধান সাইকেলে চেপে যাতায়াত করেন, তার মোটর সাইকেলও নেই। আর এখনকারের যারা পঞ্চায়েতের পদাধিকারী, তাদের অবস্থাটা মানুষ চোখের সামনে দেখেছে। ক্ষমতা থাকলে এই 34 বছরে যারা দুর্নীতি করেছিল তাদের উনি জেলে ভরতে বাকি রাখতেন, উনি তো বলেছিলেন জেলে ভরবেন।
একজনকেও জেলে ভরার ক্ষমতা আছে? চ্যালেঞ্জ করে বলছি, আমাদের একজন নেতাকেও জেলে ভরার ক্ষমতা বর্তমান সরকারের নেই। আমাকে জেলে ভরেছিলেন প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য, কোন দুর্নীতির, আর্থিক দুর্নীতির দায়ে নয়। এবার শুনে রাখুন যে প্রতিহিংসার রাজনীতিতে আটকে রাখা যাবে না বলে আর্থিক দুর্নীতির দায়ে আর একটা মামলা রুজু হয়েছিল। শুনলে ঘোড়ায়, শুনলে হাসবো, কথা আছে না? হাইকোর্টে যেদিন সেই মামলা উঠলো, সেদিন মাননীয় বিচারক সরকারি আইনজীবীকে প্রশ্ন করলেন, যে মানুষটা 33 বছর এমএলএ, 33 বছরের বেশি, তার মধ্যে 15 বছর মন্ত্রী, তার বিরুদ্ধে 60 কোটি না 6 কোটি না 6,05,000 টাকার একটা মিথ্যা মামলা, একটা আয় বহির্ভূত সম্পত্তির একটা মামলা আপনারা দায়ের করেছেন। তাও আপনারা সত্যকে গোপন করে, আপনাদের কলকাতা পুলিশ তারা জানতে চেয়েছিল বিধানসভায় 2001 থেকে 2011 পর্যন্ত বিধানসভার সদস্য হিসাবে কর বহির্ভূত, কর মুক্ত কত টাকা বিধানসভার থেকে আমি পেয়েছি। তাতে বিধানসভা হিসাব দিয়েছিল প্রায় 9.5 লক্ষ টাকার বেশি আমি বিধানসভা থেকে পেয়েছিলাম। সেই হিসাবটাকে চেপে দিয়ে আমার বিরুদ্ধে 6,05,000 টাকার একটা মামলা দায়ের করা হয়েছিল। সেদিনে মাননীয় বিচারকের কথায় যখন উনি বুঝতে পারলেন বেকায়দায় পড়ে যাবে সরকার, তিনি বললেন, আজকেই আমি ফাইল পেয়েছি, আমার পড়ে দেখা হয়নি হুজুর, আমাকে সময় দিতে হবে। সেটা ছিল 13 সাল, আর আজকে হলো 20 সাল। এই 7 বছরের মধ্যে আর সে ফাইল রাজ্য সরকারের আইনজীবীরা উল্টে দেখার সময় পাননি। কেন না, এর দেখে যদি বলতে হয় তাহলে তো সঙ্গে সঙ্গেই সুশান্ত ঘোষ আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তার যে অভিযোগ, তার বিরুদ্ধে সেটা বেকসুর খালাস পেয়ে যাবে। আর এই সরকারের আমলে সুশান্ত ঘোষ বেকসুর খালাস পেয়ে যাবে হাইকোর্ট থেকে, তাও কি কখনো হয়? তা সেই জন্য সেই মামলা চাপা পড়ে রয়েছে। আর শুধু সেই মামলা কেন, যে সাজানো মামলা, হাড়গোড়ের সঙ্গে অক্ষত গেঞ্জি আন্ডারপ্যান্ট দিয়ে যে মামলা, আমাকে জেলে ভরা হয়েছিল, আমাকে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিতে হয়েছিল, আজকে 9 বছর হয়েছে সেই মামলার চার্জ গঠন করার হিম্মত হয়নি সরকারি উকিলের। যখনই চার্জ গঠনের সময় হয় কোনো একটা বাহানা তৈরি হয়ে যায়, যখনই, এবং কোন অদৃশ্য কারণে যখনই চার্জ গঠনের হেয়ারিং শুরু হয় তখনই বিচারক বদলি হয়ে যায়। কে করে কি করে হয় আমি বলতে পারবো না। আবার তারপরে যে বিচারক তিনি শুরু করেন মামলা, তাকে দেখা যায় 8 মাসের মাথাও তাকে বদলি করে দেয়া হয়। কি বুঝে বদলি করেন? আসলে হচ্ছে এটাকে যাতে ঝুলিয়ে রাখা যায়, যাতে আমি যাতে মামলা মুক্ত হয়ে প্রকাশ্যে আসতে না পারি, এটা হচ্ছে বর্তমান সরকারের প্রচেষ্টা। এবং শুধু তাই না, যখন আমি জামিন পেয়েছিলাম সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালত থেকে, তখন সেই জামিনের সময় রাজ্য সরকার চেষ্টা করেছিল যাতে জেলবন্দি রেখে আমার বিচার শেষ করা যায়। সেই জন্য সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচ করেছিলেন এই সরকার। কত কোটি টাকা? অনেকবার রাইট টু ইনফরমেশন একটা হিসাব চাওয়া হয়েছিল, কোনোদিন সেই হিসাব এই সরকার দেননি। কেন দিবেন? দিলে তো সরকারের চেহারা বহিঃপ্রকাশ হয়ে যাবে যে একজন লোককে জেলে আটকে রেখে তার বিচার শেষ করার জন্য কিসের এত মরিয়া প্রচেষ্টা, কিসের জন্য এই কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল। সবচেয়ে বড় আইনজীবীদের দাঁড় করানো হয়েছিল যাতে জামিন আটকানো যায়। কিন্তু হাইকোর্টের আগাম জামিনের অর্ডার দেখে সেদিন যিনি সর্বোচ্চ আদালতের বিচারক ছিলেন তিনি মুচকি হেসেছিলেন, এবং তিনি তার রায় দিতে গিয়ে, জামিনের রায় দিতে গিয়ে লিখেছিলেন, দিস ইজ ফোর্থ এফআইআর। তবে এটা এখন জামিনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়, এটা ট্রায়ালের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এই ফোর্থ এফআইআর, একটা ঘটনায় একটা দুটা তিনটা এফআইআর হয়েছে আগে, একটা ঘটনা একবার বিচার শেষ হয়ে আসামিরা বেকসুর খালাস পেয়ে গেছে, সেখানে সুশান্ত ঘোষের নাম কোথাও উচ্চারিত হয়নি, কোনো সাক্ষী বলেনি, এবং সেই রায় যে সঠিক নয়, ভুল হয়েছে, তার জন্য কোনো আপিল হয়নি উচ্চ আদালতে, তাই তিনি জামিন দিয়েছিলেন। কিন্তু জামিন দেওয়ার সময় রাজ্য সরকারের পক্ষের বড় বড় সমস্ত আইনজীবীরা হামলে পড়েছিলেন, হুজুর অন্তত শর্ত দিন যাতে সুশান্ত ঘোষ জেলায় ফিরতে না পারে। আজকে সেই কারণে 9 বছর অতিক্রান্ত হয়েছে, আমি জেলায় ফিরতে পারিনি। এখন আমি বিধায়ক নই, 2016 সালে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি সে অন্য কথা, সে আলোচনায় আমি যাব না। কিন্তু তারপরেও আমাকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। যখনই সর্বোচ্চ আদালতে এই শর্ত তুলে নেওয়ার জন্য মামলা করেছি, তখনই বড় বড় আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমি যাতে জেলায় ফিরতে না পারি। এই হচ্ছে এরা সেই যে ভয় পায়। এই হচ্ছে সবচেয়ে কম কথায় যা বলার আমি বললাম।
আশা করি এর মধ্য দিয়ে আপনি বামপন্থীদের যা উপর প্রশ্ন করেছিলেন সেই উত্তর আমি দিতে পেরেছি। বামপন্থীদের উপর যে হামলার কথা আপনি বললেন, বারে বারে মিথ্যা মামলা সহ আরো বিভিন্ন ভাবে বামপন্থীদের চাপা দিয়ে রাখার চেষ্টা, দাবিয়ে রাখার চেষ্টা, সেইখান থেকে আজকে 10 বছরের উপরে হতে চলল একটা সরকার এই রাজ্যে রয়েছে। এই যে সরকার, এই সরকারটাকে আপনি কিভাবে দেখছেন? একটু আগে আপনি বলছিলেন সেসব কথা। বামপন্থীরাও তো আজকের দিনে 7% মাত্র ভোট পাচ্ছে, 7% ভোটের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অথচ যখন আমরা ঘরের বাইরে পা রাখছি, কমিউনিটি কিচেন হোক কিংবা মানুষকে রেশন দেওয়া, মানুষের দাবি নিয়ে আজও আমরা এই করোনা পরিস্থিতিতেও আমরা দেখছি বামপন্থীরাই সামনের সারিতে। তাহলে তাহলে যে রাজ্যের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হলো, তারপর যে সারা দেশব্যাপী ভোট, সেখানেও বামপন্থীদের ভোটের হার কমছে, অথচ ঘর থেকে বেরোলেই রাস্তাঘাটে বামপন্থীদের উপস্থিতি সবচেয়ে আগে চোখে পড়ছে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? কি বলতে চাইবেন আপনি? বামপন্থীরা আদর্শগত দায়বদ্ধতার কারণেই বিপন্ন মানুষের পাশে থাকে। সবদিন ইতিহাসের অতীত বিশ্লেষণ করলেও জানতে পারবেন যে আদর্শগত দায়বদ্ধতা হচ্ছে বামপন্থীদের রয়েছে, অন্য কারণে। আর আমাদের এই রাজ্যে যারা আছেন আর দিল্লিতে যারা আছেন, তারা দেশটাকে কোথায় দাঁড় করিয়েছেন, রাজ্যটাকে কোথায় দাঁড় করিয়েছেন, এর ব্যাখ্যাও অনেক দীর্ঘ সময় সাপেক্ষ। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। মানুষ হয়তো যে লোকসভা নির্বাচনে আমাদের ভোট দেয়নি, তারা ভেবেছে আমরা তো সরকার গঠন করতে পারবো না, সেই জন্য হয়তো মানুষ আমাদের বক্তব্যকে সেই সময় যতটা গ্রহণ করার দরকার তারা করেন। অথবা আমাদের প্রতিপক্ষ শক্তি তাদের যেভাবে তারা নির্বাচন প্রক্রিয়া তারা পরিচালনা করেছেন, যেভাবে তারা প্রচার মাধ্যমকে ব্যবহার করেছেন, আর বাকি ইত্যাদি ইত্যাদি, সেগুলো আলোচনার মধ্যে আমি গেলাম না। এসবের মধ্য দিয়ে হয়তো ভোটের বিচারে আমরা লোকসভা নির্বাচনে 7% এসে পৌঁছেছি, কিন্তু 2016 সালে আমাদের শতাংশ 7%-এর জায়গায় ছিল না, অনেক উপরে ছিল, কমেছে। তাই একটা কোনো নির্বাচনের ভোটের শতাংশ দিয়ে বামপন্থীকে বিচার করা যায় না। আমাদের ছাত্র যুবরা স্লোগান তুলেছে, আমরা ভোটের শতাংশ নেই, মানুষের প্রয়োজনে মানুষের পাশে আমরা আছি। এবং এই নির্বাচনের সামনের যে নির্বাচন, এই নির্বাচনের আগে এই কথা শুনে নিন যে আপনি যে কথা বললেন, আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে বাড়ির থেকে বাইরে বের হলেই বামপন্থীদেরই দেখা যায় কমিউনিটি কিচেন থেকে আরম্ভ করে, ত্রাণবিলি থেকে আরম্ভ করে বিপন্ন মানুষের পাশে থাকার সবচেয়ে বড় দায়বদ্ধতা নিয়ে ঘটনা। তো গোটা বাংলায় 341টা পঞ্চায়েত সমিতি বা ব্লক, জেলাগুলোতে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এলাকায় যেভাবে আমাদের কর্মীরা নেমেছে, যদি কম সম করেও যদি আমরা ধরি, তাহলে সেই সংখ্যাটা ছাত্র যুব এবং পার্টির নিচের তলার কর্মীদের সংখ্যা 50,000-এর বেশি। এই 50,000 কর্মী তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আগামী লড়াইয়ে, সেই লড়াইয়ে তারা মুখোমুখি বুঝে নিতে পারবেন। এবং এই লড়াইয়ে কথা আমি বলছি যে আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা এই নীতিহীন, আদর্শহীন পশ্চিমবাংলার যে রাজনৈতিক দল লুটে খাওয়ার, যারা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিচ্ছেন লুটে খেয়ে, সেসব লুটের কথা বলতে গেলে নিজেরই হচ্ছে যে মানে দ্বিধা হবে, আমি সে আলোচনায় যাব না। জন্য তারা এই বুঝে নিতে পরিস্থিতি, পারবেন, তারা বুঝে নিতে পারবেন এই নির্বাচনে কারো দাঁড়ানোর হিম্মত হবে না আমাদের সামনে। আর আর একটা দল যারা দেশ চালাচ্ছেন, গোটা দেশটার 12টা বাজিয়েছেন, তাদের হাতে প্রচুর কোটি কোটি টাকা তাদেরও আছে, আর তাদেরকেও প্রচার মাধ্যমকে সেইভাবে তারা ব্যবহার করার জন্য পরিকল্পনা করে নিয়েছেন। তাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে শুরু করে ন্যাশনাল মিডিয়া সব কিছু তাদের একেবারে এখতিয়ারের মধ্যে। রাজ্যের মিডিয়া যেমন রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে, ন্যাশনাল মিডিয়া দিল্লি সরকারের এখতিয়ার। এখন ওদের বোঝাপড়া আছে, ওদের তো বক ফাইট, বোঝাপড়া আছে। সেইভাবেই পশ্চিমবাংলা রাজনীতিকে 2014 সালের পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে পরিচালনা করেছেন, যে তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, অন্য কেউ থাকবে না। আর বিজেপির তারা এখনো মনে করে ভারতবর্ষের তাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে বামপন্থীরা, কমিউনিস্টরা। তাদের কমিউনিস্টের ভূত তাদেরকে তাড়া করে বেড়ায়। সেই জন্য দেখবেন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তারা কথায় কথায় তারা বামপন্থীদের ভূত তাদের ঘাড়ে চেপে বসে। তো সেই জন্যই বলছি যে বামপন্থীরা ছিল, বামপন্থীরা আছে। একটা নির্বাচনে হারা, একটা নির্বাচনে জেতা, এটা ভোটের মানুষের সমর্থন পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে হয়। কিন্তু আদর্শগত কারণে
সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে যে বামপন্থার জন্ম, যেখানে শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়, সেই লক্ষ্যেই বামপন্থা অবিচল থাকবে এবং সেই লক্ষ্যেই যাবে। এবং দেখলেন তো, এই যে আজকে গোটা দুনিয়া জুড়ে যে অতিমারির যে বিপর্যয় গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, এই দুনিয়ার এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়েও আবার প্রমাণ হয়েছে একমাত্র বামপন্থাই পারে মানুষকে রক্ষা করতে। চীন, ভিয়েতনাম, কিউবা, লাওস থেকে শুরু করে আন্তর্জাতিক দুনিয়ায় কোরিয়া থেকে শুরু করে আজকে কিভাবে তারা এই অতিমারি মোকাবিলা করে মানুষের মুখের হাসি ধরে রাখতে পেরেছে, একবার সেটার পর্যালোচনা করবেন। আর ভারতবর্ষের মাটিতে একটা ছোট রাজ্য, পশ্চিমবাংলার চেয়ে অনেক ছোট রাজ্য, তারা কিভাবে প্রথম করোনা আক্রান্ত সেই রাজ্যেই চিহ্নিত হয়, তারা কিভাবে মোকাবিলা করে আজকে গোটা আন্তর্জাতিক দুনিয়াতে তাদের নিজেদের জানান দিতে পেরেছে। এই হলো বামপন্থা। অন্য কারোর সঙ্গে বামপন্থাকে তুলনা করবেন না। কে কি বললো ও নিয়ে বামপন্থাকে কারো ক্ষমতা নেই ছোট করে দেওয়ার। এটাই হচ্ছে বামপন্থার বৈশিষ্ট্য। শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা, সকলের সমান অধিকার, প্রত্যেকের পেটে ভাত, সবার হাতে কাজ, কিন্তু সকলের স্বপ্ন, মানুষের স্বপ্ন। সেই জনমানুষের প্রতিনিধি হিসেবে আজকে যখন দুটো সরকার আমরা দেখতে পাচ্ছি, একটা কেন্দ্রে একটা রাজ্যে, আপনার কি মনে হয় বামপন্থীরা কাকে জনগণের বড় শত্রু হিসেবে চিহ্নিত করছে? দেখুন, উভয়ই শত্রু, কিন্তু রাজ্যের ক্ষেত্রে বড় শত্রু তৃণমূল কংগ্রেস, আর জাতীয় ক্ষেত্রে বড় শত্রু বিজেপি। এখন যে লড়াইটা আমাদের রাজ্যে সামনাসামনি আসছে সেটা হচ্ছে রাজ্যের লড়াই। এই লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি বোঝাপড়ার মধ্য দিয়ে তারা এই জায়গায় এখন পর্যন্ত অবস্থান করতে, হয় তৃণমূল থাকবে না হয় বিজেপি থাকবে। আমরা বলছি তাদের এই সব পরিকল্পনা মানুষ ভেস্তে দেবে। পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা থেকে তৃণমূলকে বিদায় নিতে হবে। কারো ক্ষমতা নেই। ওই যে কি কাকে নিয়ে এসেছিলেন না, তার বুদ্ধি নিয়ে পশ্চিমবাংলায় কি করে খত মেরামত করবেন, তিনি বোধহয় এখন পালিয়েছেন না আছেন, হালফিল তার কোনো সংবাদ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তিনি অনেক পরামর্শ দিয়েছিলেন, একে বলো ওকে বলো। হ্যাঁ, অনেক সব ফেস্টুন প্লেকার্ড লাগানো হয়েছিল, সব দেখেছিলাম, সেসব এখন আর নেই। যেমন আগে সুশান্ত সততার বাবু, প্রতীক বলে গোটা সুশান্ত বাবু, রাস্তায় জড়িয়ে দেখা যাচ্ছে সততার প্রতীক একজনই, এখন আর সেসব নেই। এই আর এইসব হচ্ছে অতীত হয়ে গেছে। সেই জন্য বাংলার নির্বাচনে বর্তমান সরকারকে চলে যেতে হবে। দিকে দিকে তার হচ্ছে আওয়াজ উঠতে শুরু করেছে, দেখছেন না যেভাবে মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। নির্বাচিত পঞ্চায়েতের সদস্য থেকে প্রধানরা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য হচ্ছে। প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে পারছে না। প্রশাসন হস্তক্ষেপ করবে কি করে? উনি তো টিকে আছেন পুলিশ প্রশাসনের উপর ভরসা করে। সেই পুলিশ প্রশাসনের মধ্যেও নিচে তলায় আজকে অস্থিরতা তৈরি হয়েছে। 34 বছরের বাম জমানায় কেউ কখনো দেখেনি নিচের তলার পুলিশ বাহিনী তারা তার উচ্চতর পদাধিকারীদের রাস্তায় ফেলে পেটাচ্ছে। এই পশ্চিমবাংলায় সেই ঘটনাও পশ্চিমবাংলায় কিছুদিনের মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। তাই অস্থিরতা অথচ সর্বত্র। অথচ যা অথচ অথচ বলেছিলেন 10 বছর, অথচ 10 বছর 11 সালে ধরে যা তো এই বলেছিলেন সরকারটা আছে। ক্ষমতা এনে রাজ্যকে একবারে সোনার রাজ্য গড়বেন, আজকে গোটা রাজ্যকে বরবাদ করে দিয়েছেন। বেকারত্বের যন্ত্রণায়, শিল্পায়নের ব্যর্থতা, কৃষির ক্ষেত্রে ব্যর্থতা, সব ক্ষেত্রে আইন শৃঙ্খলার ব্যর্থতা। আমাদের মা বোনেদের তাদের একটা আশা ভরসা ছিল এই রাজ্যে অন্তত তারা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবেন। আজকে সবচেয়ে সুশান্ত আক্রান্ত বাবু, নির্যাতিত তারা। ঘটনার পর ঘটনা ঘটছে, সেই ঘটনা তার জবাবদিহি করার দায় নিয়ে যার সবচেয়ে বেশি মানুষের কাছে উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি একবারের জন্য তার নিজের অক্ষমতা, নিজের ভুল, দুর্বলতা, তার জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজন মনে করেননি। এই দাম্ভিকতা দিয়ে কখনো রাজ্যের সর্বোচ্চ পদে থাকা যায় না। এখন অবশ্য কথায় কথায় খেলায় পড়ে হাত জোড় করতে দেখেছি সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু উনি হাত জোড় করার পাত্র নন। ওনার সব রাজনীতিটাই ছিল পশ্চিমবাংলায় কিভাবে বামপন্থীদের শেষ করে দেওয়া যায়, এবং সেই জন্য গণতন্ত্রের কোনো অবশিষ্ট রাখেননি। দুটো পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই সময়কালের মধ্যে। সেই পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন 13 সালের পঞ্চায়েত নির্বাচন, 18 সালের পঞ্চায়েত নির্বাচন, নির্বাচন বলে কিছু ছিল না। সেদিনে একজন সাংবাদিক ভালো বলেছিলেন, বলছিলেন যে নির্বাচিত প্রতিনিধি হলে তার কিছু দায়বদ্ধতা থাকে, কিন্তু যারা নির্বাচনই করতে হয়নি, গায়ের জোরে যারা ক্ষমতায় আসে সন্ত্রাস করে, তাদের তো মানুষের প্রতি কোনো দায়বদ্ধ থাকে না। তাদের দায়বদ্ধতা থাকে অন্য জায়গায়। আরো যদি বলি, আমার নিজের অভিজ্ঞতার কথা শুনলে চমকে যাবে। আমি তো 9 বছরের বেশি এলাকার বাইরে, জেলায় ফিরতে পারিনি, কিন্তু প্রতিনিয়ত মানুষের সঙ্গে তো যোগাযোগ আছে। 2013 সালে
আমি যেখানে থাকি সেখানে একজন পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। তারপরে যখন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন হবে, তখন সেই পঞ্চায়েতের প্রধানের পদটা হয়ে গেল আদিবাসী সংরক্ষিত। তিনি আর হতে পারবেন না, তিনি সাধারণ শ্রেণীভুক্ত ছিলেন। আমি পরে শুনলাম নির্বাচনের আগে যে উনি ওনাদের নেতাদের ধরেছেন যে উনি উপপ্রধান যাতে হতে পারেন, সেই জন্য অন্য জায়গায় দাঁড়াবেন, উপপ্রধানটা অসংরক্ষিত, তাহলে উপপ্রধান হবে। তাহলে মানসিকতা কি, যিনি 5 বছর প্রধান ছিলেন তিনি সেই পঞ্চায়েতের উপপ্রধান হবেন এবং তার জন্য তিনি টাকা দেবেন। এবং পরে জানলাম ওনাদের প্রধান উপপ্রধানের পদ পেতে গেলে আর বাকি উপরের দিকে করবো না, টাকা দিয়ে যাদের পদ পেতে হয় তারা তো পদ পাওয়ার পরে তাদের একটাই লক্ষ্য হবে কি করে টাকাটা তাড়াতাড়ি আমি উসুল করে নিতে পারি, কি করে টাকাটা কামাতে পারি। টাকাটা যদি না থাকে তাহলে আমি পরে আর টিকিটও পাবো না। এই হচ্ছে আমাদের রাজ্যের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে। তাই গোটা মানুষ বুঝে নিয়েছেন। একটু সময় লাগে মানুষের বুঝতে, সময় লাগে একটু প্রতিরোধের ক্ষমতা অর্জন করতে। সেই ক্ষমতা মানুষ অর্জন করতে শুরু করেছেন, সেই জন্য মানুষ তার বহিঃপ্রকাশ প্রত্যক্ষ করতে পারছে গোটা রাজ্য জুড়ে কিন্তু নির্বাচনে। কিন্তু সুশান্ত বাবু, পরপর দুটো নির্বাচনে তো এই সরকারকে মানুষই আনলো, প্রথমবারের পর দ্বিতীয়বার আবার সুযোগ দিল, কন্যাশ্রী, যুবশ্রী, একের পর এক পরিকল্পনা প্রকল্প এই সরকার ঘোষণা করলো, স্কুলে স্কুলে সাইকেল দেওয়া হলো। এগুলোকে কিভাবে দেখছেন আপনি? আমি আপনাকে বলছি, সাইকেল দেওয়ার কর্মসূচি বামফ্রন্ট সরকার চালু করেছিল, 2 টাকা কেজি চাল দেওয়া বামফ্রন্ট সরকার চালু করেছিল। এই সবই পুরনো কর্মসূচি। এই যে আমাদের কন্যাশ্রী প্রকল্প, অন্য সব নাম বদলে দিয়ে প্রচারের ঢাক পেটানো হয়েছে। সেই প্রচারের ঢাক পিটিয়ে উনি, ওই যে কথা আছে না, কিছু মানুষকে কিছুদিনের জন্য ধোকা দিয়ে বিভ্রান্ত করা যায়, অনেক মানুষকেও কিছুদিনের জন্য ধোকা দিয়ে বিভ্রান্ত করা যায়, ভুল বোঝানো যায়, কিন্তু সব মানুষকে সব দিনের জন্য ধোকা দিয়ে বোকা বানিয়ে বিভ্রান্ত করে রাখা যায় না। আজকে বাংলার মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আর না আমাদের না রাজ্যের সুশান্ত সর্বনাশ বাবু, হয়ে আমি গেছে, আরো রাজ্য দু যদি একটা বেকার পার্টিকুলার পয়েন্ট আমি আপনার সামনে রাখতে চাইবো। এই হ্যাঁ, যেমন ধরুন বলা হচ্ছে যে রাজ্যে জুন 2021 পর্যন্ত রেশন দেওয়া হবে বিনামূল্যে, বাংলার গর্ব মমতা বলা হচ্ছে প্রায় 70 লক্ষ কৃষককে নাকি কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই সমস্ত যে ঘটনাগুলো, এগুলোকে কি তাহলে একেবারেই মিথ্যাচার বলতে চাইবেন? মিথ্যাচার বললে তো কম বলা হয়, এগুলো শুধু প্রচারের ফানুস উড়ানো ছাড়া আর কিচ্ছু নয়। যদি মানুষ যদি সত্যি এত উপকৃত হবে, তাহলে আজকে এই একটু এই যে ভয়ঙ্কর বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে সেই মানুষ আজকে বিক্ষোভে ফেটে পড়ছে কেন? মানুষ যদি সত্যি পায়ের তলায় তার মাটিটা যদি শক্ত করে থাকে এই সরকার, তাহলে সেই মানুষ কখনো একটা বিপর্যয়ের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে না। এবং সেই বিক্ষোভকে দমন করার জন্য পুলিশকে লেলিয়ে দেওয়া, এই সরকারের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে পুলিশকে একবারে অন্যায়ভাবে নির্লজ্জভাবে ব্যবহার করা। যেখানেই আন্দোলন মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে সেখানেই পুলিশকে লেলিয়ে দিয়ে মিথ্যা মামলা মোকদ্দমায় তাদেরকে যুক্ত করে দিয়ে তাদের সর্বশান্ত করে দেওয়ার ব্যবস্থা করে, মানুষ যাতে আতঙ্কিত হয়ে যায়। গোটা রাজ্যে এরকম ঘটনা লক্ষ লক্ষ এরকম মিথ্যা মামলার ঘটনা, সব রাজনৈতিক দল, শুধু তৃণমূল বাদ দিয়ে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা তৃণমূলের বিরুদ্ধে তাদের চলে আজকে অস্বীকার করার ক্ষমতা আছে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে। আপনি যান যে কোনো জায়গায় গিয়ে দেখবেন যে শুধু তৃণমূল কংগ্রেস থাকবে, বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য বাংলা। সংসদীয় গণতন্ত্রে বিরোধী শূন্য বাংলা হয় না, সংসদীয় গণতন্ত্রে বিরোধী শূন্য দেশ হয় না। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের গুরুত্ব থাকে। সংসদীয় গণতন্ত্র সেই জন্যই হচ্ছে আজকে এত বছর ধরে পুষ্ট হয়েছিল। কিন্তু বাংলায় আমরা দেখলাম 2011-র পরে ওনার আদর্শ তত্ত্ব হলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে, আর কারো রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। গর্ব করে ওনারা বলতেন বিরোধী শূন্য বাংলা তৈরি করবে। আর বিরোধী শূন্য বাংলা করতে গিয়ে লোকসভা নির্বাচনে ধাক্কা খেলেন বিজেপির কাছে, আমাদের কাছে নয়। কেন বিজেপি দিল্লি ক্ষমতায় তার আসার পথ প্রশস্ত করেছেন, মানুষ তাদেরকে ভরসা করেছিলেন। কিন্তু সেই বিজেপি 2019 সালে ক্ষমতায় আসার পরে গোটা দেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন, ক্ষমতায় আসার পরে চোখ কান বন্ধ করে তাদের আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডা কার্যকর করতে তারা মরিয়া। প্রথমেই তারা 370 ধারা কাশ্মীরের জারি, তারপরে তোমার এনআরসি, সিএ, গোটা দেশ বিক্ষোভে ফেটে পড়লো। কখনো বিগত 20 বছরে এরকম বিক্ষোভ দেশের মানুষ দেখেনি। যা এনআরসি নিয়ে গোটা আসমুদ্র হিমাচল কেঁপে উঠেছে। দিল্লিতে খোদ, যেখানে দিল্লিতে বসে গোটা দেশ পরিচালনা হচ্ছে, তার কয়েক কিলোমিটারের মধ্যে তপ্ত হচ্ছে প্রতিদিন পরিস্থিতি।
গোটা বোম্বের মতন শহর তপ্ত হচ্ছে, কোথায় কাশ্মীর তপ্ত হচ্ছে, কোথায় গোটা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছাত্র যুব দল মত নির্বিশেষে সমস্ত মানুষ কেন্দ্রের সরকারের বিরুদ্ধে নেমে পড়ছে। কিন্তু এই 19 সালের নির্বাচনের পরে ওনারা যেভাবে চলেছেন, আর দেশটাকে বিশেষ করে হঠাৎ করে একবার 2015 সালে হঠাৎ করে নোট বাতিল করে গোটা দেশকে যে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছিলেন, তারপরে মানুষ দেখলো যে কয়েক ঘন্টার নোটিশে লকডাউন গোটা দেশের লক্ষ লক্ষ মানুষকে বিপর্যয়ের পথে ঠেলে দিলেন, কি দুরবস্থার মধ্যে ঠেলে দিলেন। কোনো মানুষ ক্ষমা করবে না, বিজেপিকেও ক্ষমা করবে না, আর এই রাজ্যের শাসক দল তারা যে অন্যায় করেছে তাদেরকেও ক্ষমা করবে না। আগামী নির্বাচন পশ্চিমবাংলায় আমাদের 50,000-এর বেশি যে বামপন্থী ছাত্র যুবক ও পার্টি কর্মীরা যারা মানুষের পাশে দিনে রাতে থেকেছেন, সেই তারাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আর কাউকে লাগবে না, তারাই সেই পথ দেখাবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা কারণে আমাদের অন্য টিভির পর্দায় আজকে আপনি রয়েছেন, একের পর এক দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে তাদের কথা জানিয়ে যাচ্ছেন। বেশিরভাগ মানুষ যেমন লাল সালাম জানাচ্ছেন, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছেন, তেমনি অনেকে আবার বলছেন যারা মিথ্যে রটিয়ে বাংলাকে ধ্বংস করেছে তাদের বিচারের কি হবে, পার্টি কি চাইছে। আবার অনেকে বলছেন আজকে যদি ধরে নিই সিঙ্গুর, নন্দীগ্রাম, শালবনীতে কর্মক্ষেত্রগুলো হতো বা উইপ্রো ইনফোসিসকে আরো জমি দেওয়া যেত, তাহলে এখন বাংলার পরিযায়ী শ্রমিকের সমস্যাটা কতটা কম হতো। কি বলতে চাইবেন আপনি? কিন্তু এ তো মানুষের অভিজ্ঞতার কথা। যারা বলছেন বাংলাকে শেষ করে দিয়েছিল, খাদ্য উৎপাদনে পশ্চিমবাংলা কাদের সময় 1 নম্বর জায়গায় ভারতবর্ষের মধ্যে এসেছিল? বামফ্রন্ট সরকারের সময়। ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি কাদের সময় কার্যকর হয়েছিল? মানুষ ক্ষমতা, কাজ করার ক্ষমতা, উন্নয়নের ক্ষমতা কারা সেই ক্ষমতা দিয়েছিল? বামফ্রন্ট সরকার। শিক্ষার অঙ্গনকে কলুষমুক্ত করেছিল কারা? সময়ে পরীক্ষা হবে, সময়ে ফল প্রকাশিত হবে, কারা করেছিল? বামফ্রন্ট সরকার। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা কারা এনে দিয়েছিল? আজকে টেটের নিয়োগ ওই থেকে আরম্ভ করে সার্ভিস কমিশন, স্বচ্ছতা বলে কিছু আছে? যে পাবলিক সার্ভিস কমিশন ছিল সবচেয়ে স্বচ্ছ নিয়োগের একটা প্রতিষ্ঠান, তাকে একবারে বরবাদ করে দেওয়া হয়েছে। আজকে যুবরা হাহাকার করছে। সিঙ্গুর থেকে কারখানা তাড়িয়ে যে অপরাধ করেছিলেন তার প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীরা করবেন আমি জানি না, কিন্তু আজও কালো পশ্চিমবাংলার যুব সমাজ একেবারে আঙুল তুলে প্রশ্ন করবে, কেন তুমি তৈরি কারখানা তাড়িয়ে দিয়েছিলে? সেই কারখানা তাড়িয়ে দিয়ে তুমি রাজ্যের কোন স্বার্থ রক্ষা করলে? সেখানে উত্তর দেওয়ার নেই। কেন জিন্দালদের কারখানা চলে গেল পশ্চিমবাংলা থেকে? তার কোনো উত্তর নেই। আমি সিঙ্গুরে আর জিন্দালদের কথা বললাম, আমি নন্দীগ্রামের কথা আর ধরলামই না। কিন্তু একটা বলুন তো, টাটাদের সিঙ্গুরের কারখানা চলে যাওয়ার পরে পশ্চিমবাংলায় গত 9 বছরে একটা কোনো কারখানায় 1000 জন চাকরি পাবে, সেই কারখানা ফিতা কেটে উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এরকম একটা ঘটনার নজির কোন টিভি চ্যানেল, কোন সংবাদ মাধ্যম তার ছবি দেখাতে পারবেন? আমি রাজনীতি ছেড়ে দেবো না, নেই। শিল্প সম্মেলনের নামে মৎসব হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, শিল্পপতিদের তাদের জামাই আদর করে ডেকে নিয়ে আসা হয়েছে, ভুরিভোজ খাইয়ে ছবি তুলে আর মৌ সই করে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো শিল্প আসেনি, কেউ আসবে না। টাটা যেখানে শিল্প করতে পারলো না, সেখানে কোন শিল্প মালিক শিল্প করার জন্য পশ্চিমবাংলায় আসবে? এখন যাদের গুলো আছে তারা তুলে নিয়ে পালানোর সুযোগ নেই, পারলে তারাও চলে যেত। আজকে বাংলার যে পরিস্থিতি, আমি সেই জন্যই বলছি যেসব যারা বলছেন তারা ভাবের ঘরে চুরি করছেন। আমি আবারও বলছি, পশ্চিমবাংলায় হ্যাঁ ভুল ত্রুটি আমাদের ছিল না তো বলিনি, আমি তো প্রথমেই বলার পর্বে বলেছি আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল। সেই ভুল ত্রুটি আমরা মাথা পেতে আমরা মানুষের সমালোচনা আমরা মেনে নিয়েছি। ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে আমরা বলেছি হ্যাঁ এটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু যারা 34 বছর করে 10 বছর চলার পরে এখনো 34 বছর ভুলতে পারেনি, ওইটাই তো সাফল্য। 34 বছরের সাফল্যটাই আজকে ওদের তাড়া করে বেড়াচ্ছে। মানুষ তুল্যমূল্য বিচার করছে 34 বছরের সঙ্গে এই 9 বছরকে বিচার করতে গিয়ে দেখছে যে 34 বছরটাই অনেক ভালো ছিল, আর এই 9 বছরটা অন্ধকার রাজত্বে পরিণত হয়েছে এই রাজ্য। প্রতিদিন খবরের কাগজের পাতায় কতগুলো করে নারী পাচারের ঘটনা, কতগুলো করে ধর্ষণের ঘটনা, কতগুলো খুনের ঘটনা, তার কতগুলো বিচার হয়েছে, কতগুলো সাজা হয়েছে। ক্ষমতায় ছিলেন বামপন্থীরা, ক্ষমতায় ছিলেন। কত বেকার যুবক চাকরি পাওয়ার জন্য কতবার ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউ ফল প্রকাশ হয়নি। কে জবাবদিহি করবে? রাজ্য সরকারকেই জবাবদিহি করতে হবে। আর আজকে শুধু তাই নেই, অতিমারির সময়ে কেরালা দৃষ্টান্ত তৈরি করলো, আর কেরালাকে টক্কর দেওয়ার জন্য আমাদের উনি বললেন 7 দিনের মধ্যে আমি 3000 বেডের মেডিকেল কলেজকে করোনা হাসপাতালে রূপান্তরিত করেছি।
তার 10 দিনের মধ্যে মেডিকেল কলেজ প্রায় বন্ধ হয়ে যায়। এখন তো দিল্লি সরকার, যিনি ওই তালি বাজিয়ে থালি বাজিয়ে আর দিয়া জেলে প্রদীপ জেলে করোনা মুক্ত করতে চেয়েছিলেন, এখন তিনি ভগবানের নামে ছেড়ে দিয়েছেন। আর ইনিও ভগবানের নামে ছেড়ে দিয়েছেন। এখন ভগবানই ভরসা, বাঁচলে ভগবান বাঁচবে, বাঁচাবে, রাখলে ভগবান রাখবে, যে যা সেটা দেখে নাও। হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যে গোটা দেশ আর গোটা রাজ্য এই জায়গায়। বামপন্থীরা রাজ্যের ক্ষমতায় ছিলেন 34টা বছর, গত 10টা বছর ক্ষমতায় নেই। মানুষের জন্য কাজ করতে কি অসুবিধে হয়? ক্ষমতায় থাকলে কি বেশি সুবিধে হয়? কি বলবেন? অবশ্যই ক্ষমতায় থাকলে, মানে এটা তো রাজ্য সরকারের ক্ষমতা, তো একটা রাষ্ট্রের ক্ষমতা নয়, একটা অঙ্গরাজ্যের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতা। আমরা বারবার বলেছি যখন ক্ষমতায় ছিলাম যে আমরা বিপ্লব করে ক্ষমতায় আসিনি, ভোটের মধ্য দিয়ে মানুষ চেয়েছেন আমরা ক্ষমতায় এসেছি। রাজ্য সরকার আর্থিক সীমাবদ্ধতার মধ্যে আমাদের যতটুকু মানুষের জন্য করার ক্ষমতা সেইটুকু আমরা করব, যা করতে পারবো মানুষকে বলবো, যা করতে পারবো না তাও মানুষকে বলবো, মানুষ যাতে আমাদের কাছে ভুল না বুঝে। এবং হয়েছে যেটা, সেই কাজের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে, মানুষ আরো চেয়েছে কাজ, কিন্তু সেই কাজ করার ক্ষমতা আর্থিক সীমাবদ্ধতার জন্য ছিল না, যার ফলে সেখানে একটা ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে তৈরি হয়েছে। সেই সুযোগটাকে বিরোধীরা কাজে লাগিয়ে, তো বুঝতে হবে যে একটা রাজ্য সরকারের ক্ষমতা সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে তাকে চলতে হয়। রাষ্ট্রের যে ক্ষমতা, দিল্লি সরকার যে ক্ষমতা, সেই ক্ষমতা তো একটা রাজ্য সরকারের নেই। কিন্তু তাও আমরা দেখিয়েছিলাম শিল্পায়নের সম্ভাবনা। সমীক্ষায় বেরিয়ে এসেছিল যে শিল্প হতে পারে এই জন্যে যে কৃষির অগ্রগতির মধ্য দিয়ে এই রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা যা বেড়েছে সেটা গর্ব করার মতন। সেই জন্য এই রাজ্যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল। এই রাজ্যে শিল্পপতিরা এমনি এমনি আসেনি, যারা সমীক্ষা করে দেখেছিল এই রাজ্যের মানুষের ক্ষমতা, ক্রয় ক্ষমতা অনেকটা অগ্রগতি হয়েছে, এখানে শিল্প করলে সেই শিল্পটা তারা লাভজনক করতে পারবে, সেই জন্যই তারা এগিয়ে এসেছিলেন। সেই জন্যই জিন্দাল এসেছিলেন এগিয়ে, সেই জন্যই টাটা এসেছিলেন এগিয়ে, সেই জন্য উইপ্রো এসেছিলেন এগিয়ে। কিন্তু আজকে কেউ নেই, সবাই বাই বাই করে সব চলে গেছেন। আর যারা ছিল, আমি একটু আগে বললাম, তারা পারলে চলে যেতে, তারা বেঁচে যায়, কিন্তু কি করে এত বড় কারখানা তার মাথায় করে তুলে নিয়ে যেতে পারবে না? টাটাকে দেখে তাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা তারা একান্তই তারা আলোচনা করেন। আজ যাই হোক, পশ্চিমবাংলায় না, আমাদের এই জন্য আমি বললাম চ্যালেঞ্জ করে যে একটা শিল্প প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, এই ছবি দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো, ক্ষমতা নেই। আমাদের অনেক দর্শক বন্ধু কমেন্ট করে আপনার পারিবারিক জীবনের কথা জানতে চেয়েছেন। আপনি সে কথা প্রথমেই জানিয়েছেন, যদিও আরেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন আপনার সময়ের ছাত্র আন্দোলন। আপনি এই সময়ের ছাত্রদের ভূমিকার কথা বলছিলেন আজকের করোনা পরিস্থিতিতে। আপনার সময়ের ছাত্র আন্দোলনের কথা ছোট্ট করে যদি কিছু বলেন, ছোট্ট দু কথায়, আমাদের সময় একদম শেষের দিকে। সেই অর্থে ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে আমি যুক্ত ছিলাম না। আমি প্রত্যক্ষ গ্রাম থেকে, জমি আন্দোলন থেকে আপনি আমি বলি প্রত্যক্ষ ছাত্র আন্দোলনের সঙ্গে সেই অর্থে আমার সম্পর্ক গড়ে ওঠেনি। কেন, আমি বাড়ির থেকে স্কুলে যেতাম, আমার বাড়ির থেকে স্কুল ছিল 6 কিলোমিটার দূরে। ক্লাস 9 পর্যন্ত আমি হেঁটে স্কুলে গেছি, তারপরে আমি সাইকেল শিখে তারপরে সাইকেলে করে যেতাম। আর যখন আমি কলেজে প্রথম ভর্তি, যখন বাড়ির থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কলেজ, সেই কলেজে সকালে বেরিয়ে বাস ধরে কলেজে যেতাম, আবার ফিরে আসতাম। তাই ছাত্র রাজনীতি করার সময় খুব সক্রিয় ভূমিকা ছিল না আমার। তারপরে সেই কলেজ থেকে পরিবর্তন করে যখন মেদিনীপুর কলেজে যাই, তখন ওই বাড়ির থেকে যাতায়াত করতাম। সেই অর্থে আমার ছাত্র আন্দোলন। তারপরে ছাত্র অবস্থা থেকে বেরিয়ে আসার পরে যখন ওই এলাকার আমাদের পার্টির আমাদের লোকজনেরা, যারা তাদের সিদ্ধান্তে আমাকে পঞ্চায়েতে প্রার্থী করলেন, এবং একজনের কথা বলেছি তিনি 24 বছর ধরে প্রধান ছিলেন, আর একজন আমার একেবারেই আমার পাশের গ্রামের, তিনি এখনো বেঁচে আছেন, তার বয়স এখন প্রায় 73 বছর। তো তিনিও হচ্ছে যে আমাকে প্রায় হাত ধরেই রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। শঙ্কর সন্তান নাম, তিনি এখনো বেঁচে আছেন। তিনিও এই কেসে, এই যে কেসে আমি যুক্ত, সেই কেসে তিনিও যুক্ত, তিনিও দীর্ঘদিন জেলে ছিলেন, তার উপরেও কম অত্যাচার হয়নি, কিন্তু কখনো মাথা নত করেনি। এবং আমি ঠিক এখনো এই জায়গাটাতে এটাই গর্ব, এটাই গর্ব যে গড়বেতা কেশপুর এলাকার একজন পার্টি কমরেডও আমাদের পার্টি ছেড়ে চলে যায়নি। 2019-এর নির্বাচনের পরে কেশপুর এলাকার কিছু পার্টি কর্মী, তারা আদর্শগত কারণে অন্য দলে যায়নি, তারা এলাকার কিছু সাংগঠনিক সমস্যা, বিচ্যুতি, এসবের কারণে তারা হচ্ছে যে চলে গেছেন অন্য দলে। তা নাহলে 95% পার্টি কমরেডই তারা পার্টির মধ্যেই থেকে গেছেন, তারা কেউ জানে। আর আমি যে কথাটা একটু আগে বলছিলাম
ছাত্রদের ভূমিকা, যুবদের ভূমিকা, বিশেষ করে এই করোনা বিপর্যয়, অতিমারির বিপর্যয় আর আমফানের বিপর্যয়ের পরে এই গর্ব করার মতো, মানে সত্যি সত্যি গর্ব করার মতো। আমাদের বুকটা ভরে যায় আমাদের নতুন প্রজন্মকে দেখলে। তাদের যে মানসিক দৃঢ়তা, কিছুই নেই। ধরুন তো, আমরা সরকারের কোনো জায়গায় নেই, রাজ্য প্রশাসনে নেই, আমরা পঞ্চায়েতে নেই, পৌরসভায় নেই, কর্পোরেশনে নেই, আমাদের সঙ্গে কোনো ঠিকাদারদের কোনো সম্পর্ক নেই, কোনো বড় ব্যবসায়ী আমাদের পাশে নেই। তবুও মনের জোর আর আদর্শগত দায়বদ্ধতায় যে মানুষের দেয়ার ক্ষমতা আছে তার কাছে হাত পেতে নিয়ে যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু গর্ব করার, অহংকার করার যদি না হয় তাহলে আর কি হতে পারে? সেই গর্ব অহংকার থেকেই বলছি যে এই ছাত্র না, যুবরাই আমি আমি আগামী আমি দিনে যেটা বলতে তারাই চাইবো, দিশা দেখাবে। বামপন্থার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারাই সবচেয়ে গৌরবজনক ভূমিকা পালন করবে। মিলিয়ে নেবে আমি আমি খুব আমি এই কথাটাই বলতে চাইছিলাম, যে বামপন্থীরা তো মানুষের কাজ করে, মানুষের সংগ্রামকেই তারা মানুষের সাথে থেকে মানুষের সংগ্রামের সাথী হয়, সেই জন্যই বামপন্থীরা মানুষের প্রিয়। তাই আলাদা করে কোনো কাজ করবার গর্ব করবার জায়গা আমি কতটা আছে তাদের আমি জানি না। যাই হোক, আমি এখান থেকে যে কথাটা বলতে চাইবো, যে আপনি এতদিন ধরে ওই এলাকায়, গড়বেতা এলাকায় মানুষের সংগ্রামের সাথে থেকেছেন, মন্ত্রী হয়েছেন এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তারপর আজকের দিন পর্যন্ত সেই যে 2002-এর সেই যে কঙ্কাল কাণ্ডের ঘটনা, তারপর থেকে আজ পর্যন্ত আপনার নিজের জেলায় আপনাকে ঢুকতে দেওয়া হয় না। যে মানুষ দু আপনাকে হাজার ভোট দুই এর দিয়ে, পরে, 2011-এর পরে ঢুকতে দেওয়া হয়নি। 2002-এর পরে তো দুঃখিত আমি 11 পর্যন্ত তো মন্ত্রী ছিলাম। দুঃখিত দুঃখিত 2011-র পর থেকে আপনাকে আপনার জেলায় ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ 2011-র ভোটেও আপনি কিন্তু জয়ী হন। তাহলে মানুষ আপনাকে ভোট দিয়ে জয়ী করছে, আবার আপনি জেলায় ঢুকতে পারছেন না। তো কোনোভাবে কি মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে, নাকি কি মনে করছেন? মানে একজন কমিউনিস্ট পার্টির মানুষ হিসেবে, কমিউনিস্ট পার্টির একজন নেতা, নেতৃত্ব হিসেবে কতটা আত্মবিশ্বাসী আপনি? আপনার কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে যখন আপনি নিজের জেলাতেই যেতে পারছেন না, তখন কি আবার ঘুরে দাঁড়ানো সম্ভব? কি বলছেন আপনি? আমি তো বলছি ঘুরে দাঁড়ানো সম্ভব। আর মানুষের সঙ্গে সম্পর্কটা তো আত্মিক সম্পর্ক, এটা তো লেনা দেনার কোনো সম্পর্ক নেই। মানুষ জানে আমি কেন ফিরে যেতে পারিনি। আমার ফিরে যাওয়ার ক্ষেত্রে বাধা বর্তমান রাজ্য সরকার, বাধা আদালতের নির্দেশ, সেই জন্য আমি ফিরতে পারিনি। যেদিন আমি সুযোগ পাবো সেদিনকে 1 ঘন্টাও এখানে কলকাতায় থাকবো, আমি তো সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবো। হ্যাঁ, এটা পরীক্ষা করার একটা সুযোগ হতো। 16 সালের বিধানসভা নির্বাচনে আমি দাঁড়ালে মানুষের ভালোবাসা কতটা আমার পক্ষে আছে সেটা হয়তো যাচাই হয়ে যেত। কিন্তু 2016 সালে ভোটে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। করিনি মানে করতে দেয়া হয়নি, সেসব অন্য কথা। সেই কথার মধ্যে আমি সেই আলোচনার মধ্যে যাব না। করতে দেয়া হয়নি। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল যে 16 সালে বিধানসভা নির্বাচনেও আমরা গড়বেতায় জিততে পারতাম। এবং আমি এই কথা বলেছিলাম নেতাদের, যদি আমাকে আপনাদের প্রার্থী নাই করেন তাহলে নাম বলেছিলাম যে তাকে প্রার্থী করুন। গড়বেতায় জেতাটা আমাদের সময়ের অপেক্ষার, গড়বেতায় জিতলে পাশের অন্য বিধানসভা কেন্দ্রগুলোতেও তার প্রভাব পড়বে। কিন্তু সে কথাকে গুরুত্ব দেওয়া হয়নি, অন্য অঙ্কে। সে অঙ্ক অভ্যন্তরীণ বিষয়, সে অঙ্ক আমি প্রকাশ্যে আলোচনার মধ্যে যাব না। অনেক কথা সে নিয়ে আছে আমার। এ নিয়ে আমি বই প্রকাশে, আমার সেই বই আমি খোলাখুলি অনেক কথা লিখেছি। আমি লিখেছি অবশ্য সৌজন্য শিষ্টাচার বজায় রেখে লিখেছি। এবং সেই লেখার ক্ষেত্রে আমি বলেছি যা লিখেছি 100 ভাগ সত্য কথা লিখেছি, একটা অসত্য অতিরিক্ত শব্দ নেই। কারো হিম্মত নাই সেই কথাটা হচ্ছে যে তারা অসত্য বা অতিরঞ্জিত বলে তারা প্রমাণ করে দিতে পারে। আমি লিখেছি, সেই বই প্রকাশ হয়েছে। এবং হয়তো জানেন না সবটা, সেই বইয়ের অসংখ্য ইতিমধ্যে দ্বিতীয় সংস্করণ। আহ, একটু বিচ্ছিন্ন হয়ে গেলেন উনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুশান্ত ঘোষ, এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বামপন্থী নেতৃত্ব, দীর্ঘদিনের মানুষের সাথে থাকা মানুষ। তিনি আমাদের অন্য টিভির পর্দায় আজকের অনুষ্ঠানে ছিলেন। আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত, তার কথা আমরা জানতে পারলাম। বিভিন্ন বিষয় সম্পর্কে যে প্রশ্ন জনমানুষের মনে ছিল, আপনাদের মনে ছিল, দর্শক বন্ধুদের মনে ছিল, তাদের অনেক প্রশ্নই হয়তো অনেকটা পরিষ্কার হলো। হয়তো আরো অনেক প্রশ্ন আছে, প্রশ্ন জানাতে দ্বিধা করবেন না। অন্য টিভির কমেন্ট বক্সে সব সময় আপনারা থাকুন। এবং সাথে সাথে এই যে অনুষ্ঠানগুলো একের পর এক আমরা করে চলেছি অন্য টিভিতে, সেখানেও আপনারা আসুন, আপনাদের যোগদান রাখুন। সুশান্ত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো আমাদের সময় একদম শেষের দিকে। আপনার কাছ থেকে অনেকগুলো কথা আমরা জানতে পেরেছি, অনেক বিষয়ে মানুষের যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা প্রশ্ন ছিল, আশা করি সে প্রশ্নের অনেকটাই উত্তর তারা পেয়েছেন।
অন্য টিভির পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। জানি না, যা বলার আপনারা জিজ্ঞেস করেছেন, আমি বলেছি। অনেক কথা বলার থেকে গেল, এই কথা তো আর একটা আলোচনার মধ্যে আসে না। অনেকবার অনেক আলোচনায় বসলে তবেই সব কথা আসে। আর আপনাদের আলোচনা যদি মানে নির্দিষ্ট বিষয়ের উপরে এক একটা বিষয় নিয়ে এক এক দিন করেন তাহলে ভালো হয়, না হলে একেবারে সব বিষয় একদিনে আলোচনার মধ্যে এলে না, তাতে হচ্ছে যে কনসেন্ট্রেশন করাটাও হচ্ছে যে হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এই অন্য টিভির যারা সংগঠক তাদের, এবং যারা এই অন্য টিভির সাথে আছেন, যারা তার দর্শক বন্ধু যারা আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশিষ্ট জনতার নেতৃত্ব এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আমাদের সাথে ছিলেন, তার কথা আপনারা শুনলেন। কেমন লাগলো জানিয়েছেন কমেন্ট বক্সে, আরো জানিয়ে দিন। দেখতে থাকুন, সাথে থাকুন অন্য টিভিতে, চোখ রাখুন অন্য টিভির পর্দায়, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। আপনাদের একই সাথে জানিয়ে রাখতে চাইবো, আগামীকাল আমাদের অন্য টিভির পর্দায় উপস্থিত থাকবেন আরো একজন বিশিষ্ট মানুষ। সেই অনুষ্ঠানটিতেও আপনাদের চোখ রাখবার জন্য অনুরোধ করব। আশা করব আপনারা দেখবেন। সেই অনুষ্ঠানে আমাদের অন্য টিভির পর্দায় থাকবেন জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠান কেমন আছে ত্রিপুরা, প্রাক্তন সাংসদ তিনি, ত্রিপুরা আদিবাসী আন্দোলনের নেতৃত্ব। জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে আগামীকাল 12 জুলাই রবিবার সন্ধ্যা 7টায় চোখ রাখুন অন্য টিভির পর্দায়, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। চোখ রাখুন অন্য টিভির পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আজকের মতো এইটুকুই, বিদায়।